নমস্কার, আমি সৃজা। গত কয়েকদিন ধরে গোটা ভারতবর্ষ জুড়ে একটা স্লোগান আবার নতুন করে ঝড় তুলেছে। কি সেই স্লোগান? সেই স্লোগান হচ্ছে আজাদি। মানে যে স্লোগানটা শুনলেই চাড্ডি ছানারা একেবারে ছটফট করতে থাকে। মানে আজাদি এই স্লোগানটা শুনলেই মনে হয় যেন ব্রিটিশ শাসন আবার এসে গেছে, মানে চাড্ডিরা আবার ব্রিটিশ শাসন নিয়ে চলে এসছে, তাই আজাদি শব্দটা বলাই যাবে না। আর আজাদি বোধহয় কোনো সংবিধান বহির্ভূত শব্দ। সেই স্লোগানে আবার নতুন করে ঝড় তুলছেন এদেশের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। না, তিনি সরাসরি আজাদি স্লোগানটা বলছেন না, এটা সঠিক, কিন্তু তিনি যা বলছেন তার সঙ্গে বামেদের যে আজাদি স্লোগান তার কোনো পার্থক্য নেই। বামের চিরকাল বলে এসছে যে মনুবাদ সে আজাদি, পিতৃতন্ত্র সে আজাদি, ঠিক একই কথা। সেই কথাই এবার রাহুল গান্ধী বলছেন, এবং শুধু বলছেন তা নয়, একেবারে গোটা দেশ জুড়ে ঝড় তুলেছেন, এটা আমরা বলতেই পারি। আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের একাধিক রাজ্যে উনি পৌঁছে যাচ্ছেন, সেখানে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলছেন, এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে জেনজিদের সঙ্গে উনি কথা বলছেন। শুধু কথা বলছেন এরকম নয়, জেনজিদের কাছে খুবই প্রিয় হয়ে উঠছেন রাহুল গান্ধী। এমনকি পুনেতে ছাত্র কি গুঞ্জ যে অনুষ্ঠান হয়েছিল আর কি, মানে ছাত্রছাত্রীদের সঙ্গে ওনার যে কনভারসেশন হয়েছিল, সেই কনভারসেশনের পর একজন ছাত্রী ওনাকে আলিঙ্গন করে চুমু পর্যন্ত খেয়েছেন। মানে ভীষণ মিষ্টি একটা ভিডিও, যে ভিডিওটা নিশ্চয়ই আপনারাও দেখেছেন। তো এই হচ্ছে এই মুহূর্তে গোটা দেশের পরিস্থিতি। যেটা রাহুল গান্ধী করতে চাইছেন সেটা হচ্ছে যে উনি প্যাট্রিয়ার্কির বিরুদ্ধে, পিতৃতন্ত্রের বিরুদ্ধে আওয়াজ তুলতে চাইছেন। ঠিক যে সময় গোটা ভারতবর্ষ জুড়ে একটা অসভ্য বর্বর মনুবাদী সংস্কৃতি চলছে, ঠিক যে সময় মনুবাদ বা পিতৃতন্ত্র একেবারে গোটা ভারতবর্ষকে গ্রাস করতে চাইছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে রাহুল গান্ধীর এই যে পদক্ষেপ, সেই পদক্ষেপ সত্যিই ভীষণ প্রশংসাযোগ্য। কারণ আমরা জানি যে এই যে বিজেপি, এই দলটা, শুধু বিজেপি বললে হবে না, তার সঙ্গে আরএসএস, জনসংঘ, হিন্দু মহাসভা, যাই বলুন না কেন, এদের প্রত্যেকের যে ইতিহাস, সেই ইতিহাস আমরা যদি দেখি তাহলে দেখব সেখানে শুধুমাত্র মনুবাদ রয়েছে। আরএসএস নেতা গোলওয়ার্কার তিনি 1939-এ একটা বই লেখেন, যে বইটার নাম উই অর আওয়ার নেশনহুড ডিফাইন্ড। তো সেই বইতে মহিলাদের সম্পর্কে যা সমস্ত কুরুচিকর বক্তব্য রয়েছে, সেটা তো মানে গোটা বই জুড়েই রয়েছে অবভিয়াসলি। এবার গোটা বই তো আমার পক্ষে বলা সম্ভব নয়। এই যে বইটা উই অর আওয়ার নেশনহুড ডিফাইন্ড, চাড্ডিদের নেতা গোলওয়ার্কারের লেখা, সেই বই থেকে আমি তো কোট করব মোটামুটি ভাবে মনুবাদী সংস্কৃতি বা চাড্ডিদের যে সংস্কৃতি, চাড্ডিরা যে সংস্কৃতির ধারক এবং বাহক, সেই সংস্কৃতি বোঝানোর জন্য। প্রথম যে কোটটা, রোল অফ উইমেন ইন সোসাইটি, দ্য উইমেন ইজ দ্য সেন্টার অফ হোম, হার মেন স্পিয়ার ইজ দ্য হাউস হোল্ড, শি ইজ দ্য এম্বডিমেন্ট অফ কালচার অ্যান্ড ট্র্যাডিশন। অর্থাৎ এটার যে মানেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে মহিলারা মানে মূলত ঘরে থাকবে, এবং একই সঙ্গে মহিলারাই হচ্ছে সমস্ত কালচার মানে সংস্কৃতির ধারক এবং বাহক। অর্থাৎ পুরুষদের সংস্কৃতির ধারণ করার কোনো দায়বদ্ধতা নেই, এই মহিলারা বাড়িতে থাকবে এবং বাড়িতে থেকে সমস্ত সংস্কৃতির ধারক এবং বাহক হিসেবে কাজ করবে। এটা হচ্ছে গোলওয়ার্কার, চাড্ডিদের নেতা, তাঁর লেখা বইয়ের কোটেশন। তো এটা গেল সংস্কৃতির ক্ষেত্রে। এবার মহিলা শিক্ষা সম্পর্কে চাড্ডিদের নেতা গোলওয়ার্কার তিনি ঠিক কি বলেছেন তার নিজের বইতে, আসুন সেটা একটু দেখি। অন উইমেন্স এডুকেশন, এডুকেশন শুড এনেবল হার টু পারফর্ম হার ডিউটিজ ইন দ্য হোম এফিসিয়েন্সি। অর্থাৎ গোলওয়ার্কারের বক্তব্য হচ্ছে মহিলারা যদি পড়াশোনা শেখে তাহলে ডিউটিজ, হোম ডিউটিজ মানে বাড়ির যে সমস্ত কাজকর্ম, সেগুলো তারা সঠিকভাবে করতে পারবে না। অর্থাৎ এই যে মনুবাদী সংস্কৃতি বা এই মনুবাদী সংস্কৃতির ধারক এবং বাহক যে সমস্ত আরএসএস নেতা বা জনসংঘ নেতা বা বিজেপির এই মুহূর্তে যারা রয়েছে, তাদের বক্তব্য হচ্ছে মহিলারা মানে মনুবাদী সংস্কৃতি অনুযায়ী মহিলারা ঘরে থাকবে, মহিলারা ঘরের কাজ করবে, মহিলারা সন্তান উৎপাদন করবে। এবং মনুবাদী সংস্কৃতিতে পরিষ্কারভাবে বলা রয়েছে যে যদি কোনো স্ত্রী দীর্ঘদিন ধরে সন্তান উৎপাদন না করতে পারেন তাহলে তাকে ছেড়ে দেওয়া যায়, যদি কোনো স্ত্রী পুত্র সন্তান না দিতে পারেন তাহলেও তাকে 10 বছর পর ছেড়ে দেওয়া যায়। এছাড়াও মহিলারা শূদ্র, মহিলারা পাপজনী। তো এইটা হচ্ছে মানে এই মনুবাদী সংস্কৃতি বা এই মনুস্মৃতিকে আঁকড়ে ধরে দেশটা চালাতে চাইছে বিজেপি। ঠিক এই সময় মানে যে সময় এই মনুবাদী সংস্কৃতিকে আঁকড়ে ধরে দেশ
পিছন দিকে হাঁটছে, সেটা ধর্মের নিরিখে হোক, সেটা জাতপাতের নিরিখে হোক, সেটা মহিলার স্বাধীনতার নিরিখে হোক। কারণ আমরা একের পর এক বিজেপির কার্যকলাপ দেখতে পাচ্ছি, সেখানে ধর্ষকদের জেল থেকে ছাড়িয়ে মালা মিষ্টি দিয়ে বরণ করা হচ্ছে। আমরা দেখতে পাই বিজেপি রাম রহিমের মতন একজন ধর্ষককে জেল থেকে বার করে ভোট প্রচার করায়। আমরা কয়েকদিন মাত্র আগে দেখলাম যে ব্রিজভূষণ শরণ সিং, যে লোকটা আমাদের ভারতবর্ষের গর্ব রেসলাররা তাদের শ্লীলতাহানি করেছে, তাকে একেবারে নির্দ্বিধায় মুক্তি দিয়ে দিয়েছে। আমরা দেখেছি যে কুলদীপ সিং সেঙ্গারকে জেল থেকে মুক্তি দেওয়ার জন্য বিজেপির লোকজন, বিজেপির নেতারা ঠিক কতটা পরিশ্রম করেছে। তো এই যখন মনুবাদী সংস্কৃতি গোটা ভারতবর্ষ জুড়ে চলছে, যে সময় মহিলাদের একটু একটু করে আরো পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে, যে মনুবাদী সংস্কৃতিতে মহিলাদের ধর্ষণকে পর্যন্ত জাস্টিফাই করার চেষ্টা চলছে এবং ধর্ষণকে নর্মালাইজ করার চেষ্টা চলছে, মহিলা শ্লীলতাহানিকে নর্মাল করে দেওয়ার ব্যবস্থা চলছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে রাহুল গান্ধীর এই যে মনুবাদী সংস্কৃতির থেকে আজাদির বার্তা, এটা সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, সেটা বলার অপেক্ষা রাখে না। যে চারটি ছানারা এই আজাদি স্লোগান শুনলে তেলে বেগুনে জ্বলে ওঠে, তাদের মধ্যে কিছু লোকজন আছে যারা জেনে ইচ্ছা করে করে, আর কিছু লোকজন আছে তারা কিছু জানেই না, ওরা বুঝতেই পারে না। কিন্তু আসলে এই আজাদির স্লোগান বামপন্থীরা স্বাধীনতার প্রথম দিন থেকে তুলে এসেছিল। কারণ এই যে স্বাধীনতা আমরা পেয়েছি, যে খণ্ডিত দেশভাগের স্বাধীনতা, সেই স্বাধীনতার পরেও আমাদের আরো অনেক স্বাধীনতার দরকার ছিল। শুধুমাত্র ব্রিটিশরা চলে যাওয়া ভারতবর্ষের স্বাধীনতা নয়, ভারতবর্ষের স্বাধীনতা মানে ভারতবর্ষের নাগরিকদের স্বাধীনতা, ভারতবর্ষের স্বাধীনতা মানে ভারতবর্ষের নাগরিকদের অন্ন বস্ত্র বাসস্থানের স্বাধীনতা, তাদের কর্ম এবং শিক্ষার স্বাধীনতা। এই যে স্বাধীনতাগুলো, এই স্বাধীনতা তো ভারতবর্ষের মানুষ এখনো পর্যন্ত পায়নি। এখনো পর্যন্ত স্বাধীনতার 80 বছর পরেও ভারতবর্ষ এই মুহূর্তে দাঁড়িয়ে হাঙ্গার ইন্ডেক্সে 105 নাম্বারে। এখনো পর্যন্ত দেশের 60% মানুষ দুবেলা পেট ভরে খেতে পান না, বরং উল্টে মানুষের গড় আয়, শ্রমজীবী মানুষের গড় আয় কমতে কমতে মোদির নিজের নীতি আয়োগের রিপোর্ট বলছে যে শ্রমজীবী মানুষের দৈনিক গড় আয় 25 টাকার থেকেও কম হয়ে গেছে। মানুষকে ইচ্ছা করে গরিব করে রাখা হচ্ছে, কারণ যে সময় মোদিজি কাউন্ট করছেন যে ভারতবর্ষ এখন চতুর্থ অর্থনীতির রাষ্ট্র নাকি পঞ্চম নাকি ষষ্ঠ, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে দেশের 73% সম্পদ চলে যাচ্ছে মাত্র 1% মানুষের হাতে। আর বাকি মানুষদেরকে 80 কোটি মানুষকে, মানে 140 কোটির ভারতবর্ষে বেশিরভাগটাই 80 কোটি মানুষকে কোনো রকমের ঠেলে গুঁজে সাবসিডি দিয়ে চালানো হচ্ছে। তাদের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা সংস্কৃতি কর্মসংস্থানের কোনো দায়িত্ব রাষ্ট্র নিচ্ছে না। আর এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে নারী স্বাধীনতাকে আরো পিছন দিকে হাঁটানো হচ্ছে, কারণ নারী স্বাধীনতায় প্রথম দিন থেকেই এই হিন্দুত্ববাদীরা বিশ্বাসী ছিল না। আমরা জানি 1951 সালে যে হিন্দু কোড বিল এসেছিল বাবার সম্পত্তিতে বিবাহিত মহিলার অধিকারের জন্য, সেই বিল যাতে না আসতে পারে তার সর্বান্তকরণে চেষ্টা করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, এবং তার পরবর্তীতে শ্যামাপ্রসাদ মুখার্জির ধারক এবং বাহকরা একই রকম ভাবে মহিলাদেরকে পিছন দিকে হাঁটানোর চেষ্টা করছে, মহিলা স্বাধীনতায় হস্তক্ষেপ করে তাদেরকে মনুবাদী সংস্কৃতি অনুযায়ী তাদেরকে শুধুমাত্র একটা পণ্যে পরিণত করেছে। তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি সোশ্যাল মিডিয়ার দিকে একটুখানি নজর দিই, তাহলে বুঝতে পারবো যে এই যে বিজেপির সংস্কৃতি গত 12 বছরে যেভাবে মহিলাদের যৌন হেনস্থা যৌন আক্রমণ করে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, এই সংস্কৃতি ভারতবর্ষে 2014 সালের আগে পর্যন্ত ছিল না। 2014 সালের আগে পর্যন্ত মহিলাদের এত কদর্যভাবে যে গণমাধ্যমে বা সামনাসামনি আক্রমণ করা যায় এটা পর্যন্ত আমরা জানতাম না। তো 2014 সালের পর থেকে যে আমাদের ভারতবর্ষের পরিবর্তন এসছে এটা আমরা সকলেই বুঝতে পারছি, এবং সেই পরিবর্তনটা আমরা চোখের সামনে প্রতিদিন প্রতি মুহূর্ত দেখতে পাচ্ছি, সেটা ধর্মের নিরিখে হোক, সেটা জাতের নিরিখে হোক, আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা মহিলা স্বাধীনতার নিরিখে হোক। তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে রাহুল গান্ধী যখন পিতৃতন্ত্রের বিরুদ্ধে কথা বলেন, রাহুল গান্ধী যখন মনুবাদী সংস্কৃতির বিরুদ্ধে কথা বলেন, এবং উনি জেন জির সঙ্গে একাত্ম
উন্মাত্ত হয়ে গিয়ে জেনসিকে বোঝাতে চেষ্টা করেন বা বোঝাতে সক্ষম হন, সমর্থ হন যে এই যে 2014 থেকে 2026 গত 12 বছরে আমাদের ভারতবর্ষটা পিছোতে পিছোতে যে খাদের কিনারে এসে পৌঁছেছে, সেখান থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে এবং এই পিতৃতান্ত্রিকতা এবং মনুবাদী সংস্কৃতিকে আমাদের শেষ করতে হবে। তখন কোথাও কি আমরা বুঝতে পারি যে বামপন্থীরা যে এতদিন পর্যন্ত পিতৃতন্ত্রে সে আজাদি, মনুবাদ সে আজাদি বলে আসছিল, তারই প্রতিফলন বোধহয় গোটা দেশ জুড়ে হতে চলেছে। আমরা আশা করতে পারি আগামীতে রাহুল গান্ধী, তো অবশ্যই রাহুল গান্ধী নিঃসন্দেহে একটা পথপ্রদর্শকের ভূমিকা নিয়েছেন এবং আগামীতে আশা করা যায় সমস্ত রাজনীতিবিদ, মানে হিন্দুত্ববাদীরা ছাড়া আর কি, সমস্ত রাজনীতিবিদ তারা বুঝবেন এই পিতৃতান্ত্রিকতা বা মনুবাদী সংস্কৃতির কালো দিক এবং তারাও একইভাবে রাহুল গান্ধীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই পিতৃতান্ত্রিকতা, এই মনুবাদী সংস্কৃতিকে হারাবে এবং আমাদের দেশের যে সোশ্যাল ফেব্রিক ছিল, আমাদের যে সাধারণ স্বাভাবিক ভারতবর্ষ ছিল, মানে 2014 আগে পর্যন্ত, সেটাকে নিশ্চয়ই আবার ফিরিয়ে আনবেন।